প্রিয় শিক্ষার্থীরা, গত লেসনে আমরা শিখেছিলাম এই অধ্যায়ের বেসিক জিনিসগুলো, অর্থাৎ এই অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করতে যেই সব জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন সেই সংক্রান্ত জিনিসগুলো আমরা গত লেসনে খুব সুন্দরভাবে আলোচনা করেছিলাম। সেখানে একবারে অন্বয় কিভাবে গঠিত হয়, সেখানে অন্বয় থেকে শুরু করে ফাংশনের ডোমেন, রেঞ্জ এগুলো বা কোডোমেন এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো তোমরা যারা আগের লেকচারটি দেখোনি তারা প্লিজ ওইটা আগে দেখে আসো, তারপরে আমি বলবো যে এটা দেখো, কারণ ওইখানে আমি বেসিক জিনিসগুলো সবগুলো আলোচনা করেছিলাম। এখন আমরা বেসিক, এটাও আসলে বেসিকের মধ্যেই পড়ে। তো কি করে আমরা এক এক ফাংশন প্রমাণ করব সেই সংক্রান্ত বিষয়, আমরা এক এক ফাংশন কাকে বলি, এক এক ফাংশন কখন হয়, সার্বিক ফাংশন কখন হয়, বিপরীত ফাংশন আমরা কখন নির্ণয় করতে পারি বা বিপরীত ফাংশন কি, সেগুলো সংক্রান্ত বিষয়গুলো আমরা আগের লেকচারে আলোচনা করেছিলাম এবং সেখানে ফাংশনের ডোমেন, রেঞ্জ এগুলো আমরা নির্ণয় করেছিলাম। অনেক বেসিক কনসেপ্ট সেখানে আমি দিয়েছি। সেই লেকচারটি তোমরা যদি আগে দেখে আসো তারপরে এটা দেখো, তাহলে এটা খুব বুঝতে খুব সহজ হবে। আমি ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কগুলো দিয়ে দেবো, তুমি আগের লেকচারগুলো তোমরা ফলো করে আসবে। তো আজকে আমরা যেগুলো শিখবো, আজকে হচ্ছে একটা বাস্তবে, অর্থাৎ আমরা যখন এই চ্যাপ্টারের অঙ্কগুলো সমাধান করব তখন বাস্তবে কিভাবে এক এক ফাংশন আমরা প্রমাণ করব বা কোন ফাংশন এক এক ফাংশন হবে কি হবে না সেগুলো যাচাই করব, সেই সংক্রান্ত প্রশ্নগুলো কিভাবে সলভ করব তার ট্রিক্সগুলো শিখব এবং সার্বিক ফাংশন কখন হবে, কখন বিপরীত ফাংশন বিদ্যমান থাকবে সেই সংক্রান্ত বিষয়গুলো আমরা আজকে উদাহরণ সহকারে, অর্থাৎ যেভাবে প্রশ্নগুলো সলভ করতে হবে সেইভাবে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করছি এক এক ফাংশন কখন এক এক ফাংশন হবে, কখন এক এক ফাংশন হবে না, এটা আমরা কিভাবে প্রমাণ করব। তো এক এক ফাংশন আমরা দেখেছিলাম গত লেকচারে কি, আসলে এক এক ফাংশন ছিল এরকম, যখন ডোমেনের বিভিন্ন উপাদানের জন্য, সাপোজ আমি এটা ধরে নিচ্ছি কোডোমেন, এটা হচ্ছে ডোমেন এ, এটা হচ্ছে কোডোমেন বি, বি সেটটা হচ্ছে কোডোমেন। তো ডোমেনের যখন প্রত্যেকটা ইনপুট বি সেটের একটি উপাদানের সাথে কানেক্টেড থাকে তখন আমরা বলছিলাম যে এই ফাংশনটা, এটা দ্বারা বর্ণিত ফাংশনটা হচ্ছে এক এক। আবার এটাও এক এক ফাংশন ছিল, এ বি সি, এটা ডোমেনের উপাদানগুলো 1 2 3, এটা এক এক ফাংশন ছিল। এখানে যেই উপাদানগুলো, এটাকে কি বলা হচ্ছে, রেঞ্জ পাওয়া যাচ্ছে। তো রেঞ্জগুলো যখন কোডোমেনের অর্থাৎ সমান, তখন ওটা হবে সার্বিক ফাংশন। আর এইটার কোডোমেনের যখন রেঞ্জগুলো কোডোমেনের সমান হয় না, উপসেট হয়, তখন সেই ফাংশনটা এক এক, কিন্তু সেই ফাংশনটা সার্বিক না। দুইটাই এক এক ফাংশন, ওটা সার্বিক ফাংশন, এটা সার্বিক ফাংশন নয়। তো এক এক ফাংশন আমরা যদি এরকম ঘটনা ঘটতো, সি উপাদানটারও আউটপুট হচ্ছে 2, অর্থাৎ দুইটা এলিমেন্টের একটা আউটপুট থাকে, তখন সেই ফাংশনটা এক এক হয় না। তো যখন এই কেসটা ঘটে তখন এক এক হবে না, বাকি ক্ষেত্রে একটার সাথে একটা যখন কানেক্টেড তখন সেই ফাংশনগুলোকে বলা হবে এক এক ফাংশন। তো এখন আমরা এভাবে দেখেছিলাম গত লেকচারে। তো এখন আমরা আসলে রিয়েল লাইফে, বাস্তবে যখন ওই সমস্যাগুলো সমাধান করব তখন আমরা কিভাবে প্রমাণ করব একটি ফাংশন এক এক হবে কি হবে না। তো এক এক হওয়ার শর্ত কি, এক এক যখন ফাংশনটি এক এক হবে, হওয়ার শর্ত হচ্ছে এফ অফ এক্স যদি একটি ফাংশন হয় তো এর ডোমেনের সকল উপাদানের জন্য, ডোমেনটা কি এখানে আমাদের এক্স, যেগুলো আমরা ইনপুট দিব সেগুলো ডোমেন এক্সের ভিন্ন ভিন্ন উপাদানের আউটপুট বা ওয়াই এর মান ইমেজ বা হচ্ছে এই দ্বারা ইমেজ দ্বারা গঠিত সেট, তাহলে কি হবে, রেঞ্জ। আমরা এটাকে রেঞ্জ নাই বলি, আমরা এটাকে ইমেজই বলি। যখন এক্সের ভিন্ন ভিন্ন উপাদানের জন্য আউটপুট ওয়াই এর মান বা ইমেজগুলো যখন আমরা পাবো ভিন্ন ভিন্ন, তখন সেটা এক এক ফাংশন হবে। তো এটা আমাদের এক এক হওয়ার কন্ডিশন।
অর্থাৎ একটি ফাংশন এক এক হবে কখন? যখন এফ অফ এক্স একটি যদি ফাংশন হয়, সেই ফাংশনের ডোমেন, এটা কি এক্সগুলো হচ্ছে ডোমেন, তো ডোমেন এক্সের ভিন্ন ভিন্ন মানের জন্য, উপাদানের জন্য যদি আউটপুট ওয়াইয়ের মান বা ইমেজ, ওয়াইগুলোকে আমরা এক একটি মানকে কি বলা হচ্ছে? ইমেজ। ইমেজগুলো নিয়ে আবার গঠিত হবে রেঞ্জ। তো ইমেজের ভিন্ন ভিন্ন যখন আমরা উপাদান পাবো, অর্থাৎ ডোমেনের ভিন্ন ভিন্ন মানের জন্য যদি আমরা ওয়াইয়ের মানগুলো অর্থাৎ ইমেজগুলো যদি ভিন্ন ভিন্ন পাই, তাহলে আমরা বলবো ওই ফাংশনটি এক এক। এটা হচ্ছে এক এক হওয়ার শর্ত। আর এক এক একটি ফাংশন কখন হবে না? যখন এফ অফ এক্স এই ফাংশনের বর্ণিত সমীকরণটা যদি এক্স টু দি পাওয়ার জোড় সংখ্যা এরকম ক্ষেত্র হয়, জোড় সংখ্যা যদি এক্স টু দি পাওয়ার জোড় সংখ্যা থাকে, অর্থাৎ তার যে বর্ণিত চলক, সেই চলকের পাওয়ার যদি জোড় সংখ্যা হয়, তাহলে সেই ফাংশনটি এক এক হবে না। তো এটা আমাদের কি ছিল? এক এক না হওয়ার শর্ত। এক এক না হওয়ার শর্ত। মানে অ্যালজাব্রিক ইকুয়েশন, যদি অ্যালজাব্রিক রাশি যদি থাকে, সেই রাশিতে এক্স এর পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে, তাহলে সেই ফাংশনটি এক এক হবে না। কেন হবে না সেটা আমি বলছি। এটা 1 নম্বর কন্ডিশন। যদি মনে করো যে এক্স এর মান -1 আবার এক্স এর মান +1, তো এক্স এর মান যখন -1 হয়, তখন তার ফাংশনাল ভ্যালু বা আউটপুট কত আছে? -1 এর পাওয়ার ধরে নিলাম, এর পাওয়ারটা হচ্ছে x টু দি পাওয়ার 2। তাহলে এখানে 2 বসালে আমরা পাচ্ছি কত? -1 বসালে আমরা পাচ্ছি 1। আবার এফ অফ 1 যখন বসাবো, তখন 1² = 1। দুইটারই আউটপুট, অর্থাৎ এই দুটা ভিন্ন ভিন্ন মানের জন্য আউটপুট বা ইমেজ কিন্তু একই আসে। তো ইমেজ যদি আলাদা আলাদা হয়, তখনই আমরা কিন্তু বলবো ফাংশনটি এক এক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইমেজ আলাদা আলাদা নয়, একই, অভিন্ন ইমেজ। আউটপুট দুটো একই, দুইটা এলিমেন্টের জন্য, ডোমেনের দুইটা এলিমেন্টের জন্য ইমেজ হচ্ছে একটাই। তাহলে কি হবে? সেই ফাংশনটা এক এক হবে না। আবার আরেকটি কন্ডিশন হচ্ছে, যদি এফ অফ এক্স এর বর্ণিত সমীকরণে যদি ডান পক্ষে এক্স যুক্ত পদ থাকে, মডুলাসের ভিতর এক্স যুক্ত পদ থাকলে তখন সেটা এক এক হবে না। কেননা এক্স এর মান যদি এখানে আমরা -1 +1 প্লাস যেই মানটাই বসাই এই টার্মে, তাহলে কিন্তু সেই ফাংশনের ভ্যালুটা আসবে, আউটপুটটা আসবে একই। -1 বসালেও আমরা পাবো +1, আবার 1 বসালেও পাবো +1 এখান থেকে। অর্থাৎ আমরা মাইনাস প্লাস যেখানেই এখানে যেই ইনপুটই দিই না কেন, এখান থেকে সর্বদাই কিন্তু প্লাস আউটপুট পাবো। তার মানে দুইটা এলিমেন্টের জন্য আমাদের একই ভ্যালু আসবে বা আউটপুট আসবে। তাহলে এক্ষেত্রেও এটা এক এক ফাংশন হবে না। আবার আরেকটি ক্ষেত্র, যদি এফ অফ এক্স ইকুয়াল সাইন এক্স, কস এক্স ইত্যাদি যদি ত্রিকোণমিতিক কোনো রাশি থাকে, ত্রিকোণমিতিক কোনো যদি রাশি থাকে, তাহলে কিন্তু সেই ফাংশনগুলো এক এক হবে না। তাহলে আমরা একটি ফাংশন দেখেই আমরা বুঝবো যে ফাংশনটি এক এক কিনা। আমরা প্রমাণ করব, আগে চিনব, তারপরে প্রমাণের পদ্ধতিটা দুইটা। অর্থাৎ যখন এক এক হবে তখন এক উপায়ে আমরা প্রমাণ করব, আবার যখন এক এক হবে না তখন তার প্রমাণের পদ্ধতিটা আলাদা। তাহলে আমাদের ফাংশন এক এক এবং এক এক নয়, তার জন্য আমাদের দুইটা প্রমাণ। আমরা ফাংশন আগে দেখেই চিনব যে সেই ফাংশনটি এক এক কিনা। যদি এক এক হয় তাহলে আমরা এক ধরনের প্রমাণে যাব, আর যদি ফাংশনটি এক এক না হয় তাহলে আমাদের আরেকটি প্রমাণ পদ্ধতি আছে। তো এখন আমরা দেখব যে একটা ফাংশন এক এক হলে পরে তার প্রমাণের পদ্ধতিটা কি হবে, আমরা কিভাবে সেটাকে প্রমাণ করব। তার জন্য প্রমাণ হবে, আমরা যখন এক এক হবে আর কি, আমরা এটা প্রমাণ করছি এক এক যদি হয় একটা ফাংশন। 1 নম্বরের প্রমাণটা হবে, আমরা ডোমেন থেকে দুইটা এলিমেন্ট x1 এবং x2 নিব, যেটা ডোমেনের মধ্যে থাকবে। ডোমেন থেকে আমরা ধরে নিব দুইটা উপাদান ডোমেনের x1 এবং x2 দুটা উপাদান। তারপরে এটা ধরে ফাংশনাল ভ্যালু বের করব, অর্থাৎ x1 এবং ফাংশন অফ x2 এই দুটা ভ্যালু বের করব। ভ্যালু বের করে সেই ভ্যালু দুটাকে আমরা আউটপুট ভ্যালু দুটাকে সমান করব। তারপরে ক্যালকুলেশন করতে করতে দেখব যে x1 = x2 আসে কিনা। যদি এই কন্ডিশন আসে তাহলে বলবো আমরা ওই ফাংশনটি এক এক। এখানে আমি ব্যাখ্যা করছি। আবার আমরা প্রথমে কি করব, ফাংশনের দুইটা ডোমেন থেকে দুইটা ইনপুট নিব, অর্থাৎ ডোমেনের দুইটা ভ্যালু আমরা ধরবো, মনে করি x1 এবং x2 দুইটা মান ধরবো।
তারপরে যে ফাংশনের বর্ণিত সমীকরণ থাকবে সেই সমীকরণে এফ অফ এক্স ওয়ান এবং এফ অফ এক্স টু অর্থাৎ আউটপুটটা বের করব, সেই ফাংশনাল ভ্যালুটা বের করব। ভ্যালু দুটা বের করার পর সেই ভ্যালুকে সমান করব, করার পর ক্যালকুলেশন করে যদি আমরা পাই এক্স ওয়ান ইকুয়াল এক্স টু, তাহলে আমরা বলবো ফাংশনটি এক এক। কেন হবে এটা? এখানে আমরা কিন্তু এক্স ওয়ান আর এক্স টু আমরা ইচ্ছা মতো ধরে নিয়েছি ডোমেন। তো এক্স ওয়ান আর এক্স টু যদি বসিয়ে ফাংশনাল ভ্যালু বা আউটপুট যদি সমান ধরি আমরা, কখন সমান হবে? যদি ফাংশনাল ভ্যালুটা তখনই সমান হবে যখন ফাংশনের ইনপুট দুটা সমান। তাহলে ইনপুট সমান ব্যতীত, ইনপুট একই হওয়া ব্যতীত কখনোই কিন্তু তার আউটপুট দুটা একই পাবো না। অর্থাৎ একটি ফাংশন এক এক, এটা দ্বারাই আমরা বুঝবো। অর্থাৎ এখানে ইনপুট যদি আলাদা আলাদা দেওয়া হয় তাহলে কিন্তু ফাংশনাল ভ্যালুটাও আলাদা আলাদা আসতো। ফাংশনাল ভ্যালু তখনই সমান হবে যখন ইনপুট দুটা সমান। ইনপুট যদি সমান না হতো তাহলে কিন্তু আউটপুট ভ্যালুটাও সমান হতো না, অর্থাৎ রেঞ্জটাও বা ইমেজটাও কিন্তু ভিন্ন ভিন্ন হতো। তো ভিন্ন ভিন্ন হলেই কিন্তু সেটা আর এক এক ফাংশন, তাহলে ভিন্ন ভিন্ন হলেই কিন্তু সেটা এক এক ফাংশন হয়ে যাবে। তো আমরা যদি এই কন্ডিশনে আসতে পারি, অর্থাৎ এক্স ওয়ান এবং এক্স টু ডোমেনের মধ্যে থেকে ধরবো, তার জন্য দুটার ফাংশনাল ভ্যালু বের করব, অর্থাৎ আউটপুট বা ইমেজ বের করব, ওই ইমেজ দুটা সমান করব। সমান করে যখন দেখব যে এই কন্ডিশন আসে, তার মানে আমাদের ধরা কি ছিল? সমান তখনই হবে যখন এই ফাংশনের ইনপুট দুটা একই হবে। ইনপুট একই হওয়া ব্যতীত কখনোই এটার আউটপুট সমান হবে না, সেই জন্যই এটা এক এক ফাংশন। তো এক এক ফাংশন হওয়ার শর্তটা আমরা দেখলাম কিভাবে আসলো। এবার আমরা এক এক যখন ফাংশন হবে না তখন আমরা দেখব যে সেই সমীকরণটা, ফাংশনের বর্ণিত সমীকরণ দেখেই আমরা বুঝবো যে সেই ফাংশনটা এক এক হচ্ছে কিনা, এগুলো দেখে আমরা চিনব। তো এক এক যখন নয় তখন আমরা কি করব? ডোমেনের দুটি স্পেসিফিক ভ্যালু আমরা ধরবো। যেই ধরে নিলাম এক্স ওয়ান ইকুয়াল -1 এবং এক্স টু ইকুয়াল 1, এই দুটো আমরা ভ্যালু ধরবো। সবসময় যে এক্স ওয়ান ইকুয়াল -1 এবং এক্স টু ইকুয়াল 1 ধরবো তা না, এমন একটা ভ্যালু ধরবো যেই ভ্যালুটা এখানে বসিয়ে দিলে পরে ফাংশনটির আউটপুট বারবার একই আসবে, সেইটা দিয়েই আমরা প্রমাণ করবো। আমরা তো দেখতেই পাচ্ছি যে ফাংশনটা একই হবে না, কিন্তু আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে যে ফাংশনটা এক এক নয়। অনেক প্রমাণই দাঁড় করানো যায়, তার মধ্যে আমরা একটা মাত্র, অনেক মানের জন্যই সেটা এক এক নাও হতে পারে, কিন্তু আমরা এমন একটা মান ধরবো যেই মানের জন্য ফাংশনটার আউটপুট একই আসবে, সেই বেছে বেছে সেই মান ধরবো। হতে পারে সেটা -2 এবং হতে পারে সেটা 1, এই দুটা মানের জন্য দেখা গেল যে আউটপুট একই আসে, তাহলে আমরা ওই দুটা মানকেই আমরা ধরে নিব। তো আমরা ন্যাচারালি, আমি একটা উদাহরণ দেওয়ার জন্য আমি এটা বলছি যে এক্স ওয়ান ইকুয়াল -1 এবং এক্স টু ইকুয়াল 1 আমরা ধরে নিব, বা যে মানের জন্য আউটপুট একই আসবে সেটা আমরা দুটো মান ধরে নিব। ডোমেন থেকে আমরা বলে দিব যে এইটা এখানে কি, এখানে এক্স ওয়ান এক্স টু ইজ ইন ডোমেন, এবং আমরা এমনভাবে ধরেছি যেন এক্স ওয়ান ইজ নট ইকুয়াল এক্স টু। এখন এই কন্ডিশনে এটা আমরা ধরে নিলাম, ধরার পর তারপর কি করব? এফ অফ এক্স ওয়ান অর্থাৎ এক্স ওয়ানের জন্য আউটপুট বের করব, এবং এফ অফ এক্স টুর জন্য এফ অফ এক্স টু অর্থাৎ এই দুটা আউটপুট আমরা বের করে নেব। এই দুটা আউটপুট বের করে যদি আমরা দেখাতে পারি এফ অফ এক্স ওয়ান ইকুয়াল এফ অফ এক্স টু, অর্থাৎ আউটপুট দুটা সমান, তখন ফাংশনটি এক এক হবে না। তার মানে কি, দুটা ভিন্ন ভিন্ন এলিমেন্টের জন্য, ডোমেনের দুটা ভিন্ন ভিন্ন এলিমেন্টের জন্য আউটপুট একই আসে। আউটপুট একই আসলে তো আর এক এক ফাংশন হবে না। তাহলে আমরা কখন এক এক ফাংশন হবে, কখন এক এক ফাংশন হবে না, সেটা আমরা ফাংশন দেখে চিনব। তারপরে আমরা পরীক্ষার খাতায় কিভাবে সেটাকে প্রমাণ করে দেব। এক এক হলে পরে তার একটা প্রমাণ, এক ধরনের প্রমাণ হবে, পদ্ধতিটা আমি বলে দিয়েছি, এবং এক এক যখন হবে না তখন এক ধরনের প্রমাণ, তখন আমরা এই প্রসেসে আমরা সেটাকে প্রমাণ করে দেব। এখন আমরা একটি উদাহরণ দিয়ে এটা আমরা করব। এই একটি প্রশ্ন যেখানে বলা হচ্ছে ফাংশন অফ এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1, ফাংশনটি এক এক কিনা যাচাই করো। তো আমরা যখন ওই শর্তগুলো বিবেচনা করে এখানে আমরা দেখব, তখন এই ফাংশনটার সবসময় কিন্তু এক্সের একটি মানের জন্য, অর্থাৎ ডোমেনের একটি মানের জন্য আউটপুট একটি মান আসবে, ভিন্ন ভিন্ন মানের জন্য আউটপুট ভিন্ন ভিন্ন আসবে। তার মানে এটা হচ্ছে এক এক ফাংশন। এই এক এক না হওয়ার যে শর্ত, সেই কোনো শর্তই কিন্তু এখানে নাই। এখানে ভিন্ন ভিন্ন মানের জন্য ভিন্ন ভিন্ন আউটপুট পাবো। তাহলে আমরা দেখতেই বুঝতে পারছি যে এটা ফাংশনটি এক এক ফাংশন। তাহলে এক এক ফাংশন হবে সেটা প্রমাণ আমরা কিভাবে করব? আমরা প্রমাণ পদ্ধতি 1 নম্বর পদ্ধতিতে যেটা আলোচনা করলাম সেভাবে আমরা এগোবো। তো সমাধান
দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল 2x প্লাস 1। ধরি x1 x2 ইজ ইন ডোম এফ, অর্থাৎ এইটার যে ডোমেন সেখান থেকে ডোমেনের দুইটা এলিমেন্ট আমরা নির্বাচন করলাম বা ধরে নিলাম x1 এবং x2 ইজ ইন ডোম এফ। তাহলে এফ অফ এক্স ফাংশনটি 1 হবে যদি ও কেবল যদি এফ অফ x1 ইকুয়াল এফ অফ x2 এর জন্য x1 ইকুয়াল x2 হয়। অর্থাৎ এই কন্ডিশন যদি আমরা বের করতে পারি তাহলে আমরা বলবো ফাংশনটি 1 তাহলে আমরা এখন নির্ণয় করি এখন এফ অফ x1 ইকুয়াল এফ অফ x2 বা এফ অফ x1, অর্থাৎ এই ফাংশানে আমরা ইনপুট কি বসাবো x1, তাহলে কি হবে ডান দিকে যেখানে x আছে সেখানে x1 হবে, তাহলে 2x1 প্লাস 1 ইকুয়াল এখানে যদি আমরা x2 বসাই তাহলে কি হবে 2x2 প্লাস 1, দ্যাটস ইকুয়াল আমরা বাই লিখি 2x1 1 উভয় পক্ষ থেকে ভ্যানিশ হয়ে গেল ইকুয়াল 2x2 বা x1 ইকুয়াল x2 আমাদের কন্ডিশনটা চলে আসছে। অর্থাৎ আমরা এইভাবে ধরে আমরা দেখতে পাচ্ছি যখন আউটপুট দুটাকে সমান করলাম কখন সমান হলো x1 ইকুয়াল x2 যখন হয় তখনই কেবলমাত্র আউটপুট সমান, অন্য কোনো ক্ষেত্রে আউটপুট সমান হবে না। তাহলে আমরা বলতে পারি কি, তাহলে অতএব ফাংশনটি 1 তাহলে আমাদের এইভাবে এই প্রসেসে আমাদেরকে এক ফাংশন যেগুলো হবে সেগুলোকে প্রমাণ করতে হবে। এবার আমরা এই প্রশ্নে দেখছি ফাংশন এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার, এই ফাংশনটি 1 কিনা যাচাই করো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে এক্স এর পাওয়ার আছে জোড় সংখ্যা, অর্থাৎ এই শর্তগুলোর মধ্যে একটি শর্ত, তাহলে এই ফাংশনটি কি 1 হবে না। তো 1 না হওয়ার জন্য যে প্রমাণ সেই প্রমাণটাতে আমরা এখন এটা প্রমাণ করব। আমরা আগে বুঝে নিলাম যে ফাংশনটি 1 হবে না, তাহলে তার জন্য একটি প্রমাণ আছে, সেই প্রমাণটা আমরা এখন করব। সমাধান দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার। ধরি x1 ইকুয়াল আমরা 1 আর -1 বসালে কিন্তু একই মান পাবো 1 পাবো, তো x1 ইকুয়াল আমরা ধরলাম -1 এবং x2 ইকুয়াল 1। এখানে x1 x2 ইজ ইন ডোম এফ এবং x1 ইজ নট ইকুয়াল x2, অর্থাৎ দুইটা আলাদা আলাদা মান নিলাম ডোমেনের থেকে। এখন কিন্তু এফ অফ x1 ইকুয়াল এফ অফ আমাদের আছে কি x1 এর মানটা হচ্ছে -1 ইকুয়াল -1 এর স্কোয়ার ইকুয়াল 1 এবং এফ অফ x2 ইকুয়াল এফ অফ 1 ইকুয়াল 1 স্কোয়ার ইকুয়াল 1, তাহলে দুটার জন্য কি একই ভ্যালু, অতএব এফ অফ x1 ইকুয়াল এফ অফ x2, দুইটা ভিন্ন ভিন্ন মানের জন্য আউটপুট একই, তাহলে কি বলবো ফাংশনটি 1 নয়, অতএব ফাংশনটি 1 নয়। তাহলে এইভাবে আমরা দুইটা ভিন্ন ভিন্ন পদ্ধতিতে ফাংশন 1 হয় কখন এবং ফাংশন 1 নয় কখন সেটা আমরা প্রমাণ করব। এবার আমরা দেখব কি করে সার্বিক ফাংশন নির্ণয় করতে হয়, অর্থাৎ কোন ফাংশনটি সার্বিক এটা কি করে ব্যাখ্যা করব বা কিভাবে বুঝবো বা সেটা কিভাবে প্রমাণ করে দেব। তো সে ধরনের একটা আমরা তার আগে আমরা যেটা পূর্বে বললাম যে ফাংশন সার্বিক কখন হয়, একটা ফাংশনের ডোমেনগুলোকে ইনপুট দিলে যদি এরকম একটি ক্ষেত্র ছিল আমাদের আর একটি ক্ষেত্র ছিল অর্থাৎ কোডোমেন রেঞ্জগুলো যখন রেঞ্জ এটাকে ধরে নিলাম রেঞ্জটা হচ্ছে আর যখন বি সেটের সমান হবে
অর্থাৎ রেঞ্জগুলো যখন কোডোমেনের সমান হবে তখন সেই ফাংশনটি হবে সার্বিক। আর রেঞ্জ যখন কোডোমেনের উপসেট হবে তখন সেই ফাংশনটি সার্বিক হবে না। কিন্তু সার্বিক হতে হলে ফাংশনটিকে অবশ্যই এক এক হতে হবে, এক এক না হলে কিন্তু সার্বিক হবে না। তাহলে সার্বিক হওয়ার জন্য শর্ত কি? 1 নম্বর কন্ডিশন হচ্ছে ফাংশনটিকে এক এক হতে হবে, 2 নম্বর কন্ডিশন হলো যদি ফাংশনটি সার্বিক হতে হয় তাহলে কি হবে? রেঞ্জ ইকুয়াল কোডোমেন, অর্থাৎ ফাংশনটিকে এক এক হতে হবে এবং একই সাথে তার রেঞ্জগুলো কোডোমেনের সমান হতে হবে, তাহলে কিন্তু সেই ফাংশনটি হবে সার্বিক ফাংশন। এটা সার্বিক ফাংশন নয়, কারণ এটার রেঞ্জগুলো হচ্ছে কোডোমেনের উপসেট। তো এই 2 কন্ডিশন যদি আমরা দেখাতে পারি তাহলে একটি ফাংশনকে আমরা বলবো সার্বিক ফাংশন। তো এক এক ফাংশন প্রমাণ করার পরে আমরা ওই ফাংশনের রেঞ্জগুলো বের করব। রেঞ্জগুলো বের করার পরে আমরা যখন দেখব যে রেঞ্জটা কোডোমেনের সমান, তখন আমরা বলবো ওই ফাংশনটি সার্বিক ফাংশন। এখানে একটি প্রশ্ন দেওয়া আছে যে এফ সাজ দ্যাট আর থেকে আরে একটি বর্ণিত ফাংশন এবং তার ফাংশনের বর্ণনাকারী সমীকরণ হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল এক্স প্লাস 5। এটা দ্বারা সংজ্ঞায়িত দেখাও যে এফ একটি সার্বিক ফাংশন। তো এটা আমরা কি করে প্রমাণ করব? তাহলে আমাদেরকে প্রমাণের ধাপ কি? সার্বিক ফাংশন প্রমাণ করার জন্য, অর্থাৎ একটি ফাংশন সার্বিক কখন হবে? যদি আমরা ফাংশনটিকে এক এক দেখাইতে পারি, এক এক হলে পরে আবার যদি তার রেঞ্জগুলো কোডোমেনের সমান হয় তাহলে আমরা বলবো ফাংশনটি এক এক। তাহলে সমাধান আমরা কি করে করব? দেওয়া আছে এফ সাজ দ্যাট আর থেকে আর এবং তার বর্ণনাকারী সমীকরণ এফ অফ এক্স ইকুয়াল এক্স প্লাস 5। ধরি x1 x2 ইজ ইন ডোম এফ, তাহলে এফ অফ এক্স এক এক হবে যদি এবং কেবল যদি এফ অফ x1 ইকুয়াল এফ অফ x2 এর জন্য x1 ইকুয়াল x2 হয়। এখন এফ অফ x1 ইকুয়াল এফ অফ x2, তাহলে এফ অফ x1 এর আমরা কি মান পাচ্ছি? এখানে যদি x1 বসিয়ে দিই তাহলে কি হচ্ছে? x1 প্লাস 5 ইকুয়াল x2 প্লাস 5। অতএব আমরা বলতে পারি এখান থেকে 5 আউট হয়ে গেল, তাহলে কি হচ্ছে? x1 ইকুয়াল x2। অতএব ফাংশনটি এক এক। তাহলে পেলাম আমরা যে এই ফাংশনটি এক এক। তো ফাংশনটি যেহেতু এক এক সেহেতু এটা সার্বিক হতে পারে। এখন আমরা এর রেঞ্জগুলো বের করব। এখন রেঞ্জ নির্ণয়, অর্থাৎ এই ফাংশনের রেঞ্জগুলো যদি আমরা দেখাতে পারি যে কোডোমেনের সমান তাহলে ফাংশনটি এখন সার্বিক ফাংশন হবে। তো রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে আমরা ধরি y ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল এক্স প্লাস 5। আমরা y অর্থাৎ ওয়াইগুলোকে কি বলছি? আমরা রেঞ্জের এক একটি উপাদান, এগুলো হচ্ছে ইমেজ। তো ওয়াইয়ের মানগুলো যদি এই সকল মানগুলো যদি আর সেটের মধ্যে থাকে বা আর এর সমান হয় তাহলে আমরা বলবো যে ওই ফাংশনটি সার্বিক। রেঞ্জ আমরা এভাবে বের করব। তাহলে অতএব ওয়াই সমান কি লিখতে পারবো? ওয়াই ইকুয়াল এক্স প্লাস 5। এখানে এক্সকে আমরা ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করব। তাহলে কি করব? এক্সগুলোকে বামে আনি, এক্স প্লাস 5 আগে পক্ষান্তর করে নিই, বা এক্স ইকুয়াল ওয়াই মাইনাস 5। এখানে ওয়াইয়ের সকল বাস্তব মানের জন্য, এক্স কখন বাস্তব সংজ্ঞায়িত হবে? ওয়াইয়ের সকল বাস্তব মানের জন্যই কিন্তু এক্সের আমরা বাস্তব মানগুলো পাবো। তাহলে আমরা লিখব এখানে সকল ওয়াই ইজ ইন আর এর জন্য এক্স ইকুয়াল ওয়াই মাইনাস 5 ইজ ইন আর হবে। মানে এতটুকুর মান আর এর মধ্যে থাকা মানে কি? এক্স এর মানও আর এর মধ্যে থাকা। তাহলে এক্সটা কখন বাস্তব পাচ্ছি? ওয়াইয়ের সকল বাস্তব মানের জন্য। অতএব রেঞ্জ ইকুয়াল আর, ওয়াইয়ের মানগুলো মিলেই তো
আমাদের রেঞ্জ সেট হবে। তো ওয়াইয়ের এক একটি মান, সকল মান মিলে আমাদের হচ্ছে কি রেঞ্জ। তো রেঞ্জ হবে কি আর। তো আমরা কি দেখতে পাচ্ছি এখানে কোডোমেনও আছে আর, অতএব রেঞ্জ ইকুয়াল কোডোমেন। তাহলে কি বলবো, অতএব ফাংশনটি সার্বিক। এটা দেখাও যে মানে দেখানো হলো। তাহলে আমরা দেখাতে পারলাম যে একটি ফাংশন কিভাবে সার্বিক প্রমাণ করতে হয়। এবার আমরা বিপরীত ফাংশন নির্ণয় করব। তো বিপরীত ফাংশন আগের অঙ্কটাকেই আমরা বেছে নিয়েছি। তো বিপরীত ফাংশন আমরা নির্ণয় করতে হলে আমাদেরকে কি কি ধাপ অতিক্রম করতে হবে। তো একটা ফাংশনের বিপরীত ফাংশন কখন বিদ্যমান থাকবে সেটা আগে আমাদেরকে জানতে হবে। তো এখানে প্রশ্নে কি বলা আছে, এফ সাজ দ্যাট আর থেকে আর এ বর্ণিত একটি ফাংশন এবং এফ অফ এক্স ইকুয়াল এক্স প্লাস 5 দ্বারা সংজ্ঞায়িত। এফ এর বিপরীত ফাংশন নির্ণয় করো যদি ফাংশন এফটি তার বিপরীত ফাংশনটি বিদ্যমান থাকে। যদি এর বিপরীত ফাংশন বিদ্যমান থাকে তাহলে আমাদেরকে বলছে যে এই ফাংশনের এফ এর বিপরীত ফাংশন নির্ণয় করো। তাহলে এখন কখন বিপরীত ফাংশন আমরা পাবো সেটা আমরা আগে একটু শিখে নিই। আমরা দেখিয়েছিলাম এইভাবে এ বি সি 1 2 3 4 এটা একটি ফাংশন, এ থেকে বিতে বর্ণিত একটি ফাংশন। এটা একটি একক ফাংশন কিন্তু সার্বিক না, সার্বিক না, এটা বাদ পড়ে গেছে যার কারণে এটা সার্বিক না। কোডোমেনটা রেঞ্জটা তার কোডোমেনের সমান নয়, এজন্য এটা সার্বিক না। আবার আরেকটি ফাংশন আমরা দেখাই যার এলিমেন্টগুলো ধরে নিলাম কোডোমেনের এলিমেন্ট 1 2 3। এটা এফ একটি ফাংশন, এটা একই সাথে এক এক এবং সার্বিক। তো এইটাকে যদি আমরা একটা ফাংশনের বিপরীত ফাংশন কাকে বলে, আসলে বিপরীত ফাংশন হলো ওই ফাংশনের ডোমেনগুলোকে যদি আমরা রেঞ্জ করি এবং রেঞ্জগুলোকে যদি আমরা ডোমেন করি, অর্থাৎ উল্টিয়ে দিই। একটা ফাংশন একটা অন্বয় গঠিত হয়েছিল কখন, একটা কার্তেশীয় গুণজ সেটের উপর শর্ত আরোপ করেছিলাম আমরা গত লেকচারে, আমি দেখিয়েছি, এগুলোর ব্যাখ্যা দিয়েছি। একটি অন্বয় গঠিত হয়েছিল কার্তেশীয় গুণজ সেটের উপর শর্ত আরোপ করে, সেই শর্ত অনুসারে একটি অন্বয় গঠিত হয়েছিল। ওই অন্বয়ের সদস্য ক্রমজোড়গুলোর প্রথম উপাদান যদি ভিন্ন ভিন্ন হয় সেটা হয়েছিল ফাংশন। তো ফাংশন থেকে আমরা কখন এক এক পেলাম, দুইটি ভিন্ন ভিন্ন প্রথম উপাদানের জন্য যদি একই আউটপুট বা দ্বিতীয় যেই উপাদান সেটি যদি একই না হয় তাহলে সেই ফাংশন এক এক হতো, এটা আলাদা আলাদা। কিন্তু যদি এটা হতো তাহলে কি হতো, সেটা এক এক হতো না, কিন্তু এটা আলাদা আলাদা আউটপুট। আমি আবারও বলছি, তাই এটা হচ্ছে এক এক ফাংশন। তো এই ফাংশনের ডোমেনগুলোকে যদি আমরা রেঞ্জ করি এবং রেঞ্জগুলোকে যদি ডোমেন করি তাহলে কি এখানে দাঁড়ায় 1 2 3 4 আর এখানে দাঁড়াচ্ছে এ বি সি। তো ওয়ানের জন্য আমরা কি এই ওয়ানটাকে আসলে কি বলছিলাম এখানে রেঞ্জ, এগুলো তো রেঞ্জগুলোকে আমরা কি করে নিয়েছি ডোমেন। তো এইটা ওয়ানটা কার জন্য এসেছিল, এর জন্য, তো এর সাথে কানেক্টেড, এটা কি বি এর সাথে, এটা সি এর সাথে। তাহলে দেখতে পাচ্ছি এখানে 4টা ফাঁকা থেকে গেছে। আমরা ফাংশন হওয়ার শর্ত কি বলেছিলাম, যখন ডোমেনের সবগুলো উপাদানের জন্য আমরা সবগুলো উপাদান ব্যবহার হবে তখন আমরা বলবো সেটা ফাংশন, কিন্তু এখানে 4টা রয়ে গেছে তাই এটা ইনভ্যালিড, 4-এর জন্য কোনো আউটপুটই নাই, তাই এটা ফাংশনই হবে না। তাহলে এটার ডোমেনটা যদি আমরা রেঞ্জ করি, রেঞ্জটাকে যদি ডোমেন করি তাহলে আসলে পরবর্তীতে যে ফাংশন পাওয়া যাচ্ছে সেটা আসলে ফাংশনই না, এটা বিদ্যমান নয়। কাজেই এই ক্ষেত্রে আমরা এক এক ফাংশন নির্ণয় করতে পারবো না। কিন্তু যদি আমরা এটা করতাম 1 2 3 এইটাকে যদি রেঞ্জগুলোকে আমরা ডোমেন বানাই এবং ডোমেনের এলিমেন্টগুলোকে যদি আমরা রেঞ্জ করি তাহলে আমাদের এবার কিন্তু ফাংশন হয়ে গেছে, এটা কিন্তু ভ্যালিড একটি ফাংশন। তাহলে এই ক্ষেত্রে আমরা বিপরীত ফাংশনটা নির্ণয় করতে পারলাম। এই ক্ষেত্রে এই ফাংশনটিকে বলা হচ্ছে এফ ইনভার্স ফাংশন। তো এই ফাংশনের এই ক্ষেত্রে কোন ক্ষেত্রে আমরা ফাংশনটির বিপরীত ফাংশন পেলাম, যখন ফাংশনটি এক এক হবে এবং একই সাথে ফাংশনটি যখন সার্বিক হবে তখনই কেবলমাত্র আমরা বিপরীত ফাংশন নির্ণয় করতে পারবো, বিপরীত ফাংশন বিদ্যমান থাকবে। তো এই ক্ষেত্রে বিপরীত ফাংশন নয়। তাহলে আমাদের শর্তটি হচ্ছে যদি ফাংশনটি এক এক হয় এবং একই সাথে সার্বিক হয় তাহলে তার বিপরীত ফাংশন বিদ্যমান থাকবে। তাহলে আমাদের এইটা
বিদ্যমান আছে কিনা সেটা আগে আমাদেরকে যাচাই করতে হবে। অর্থাৎ সে ফাংশনটিকে আমাদের সেই ফাংশনের ইনভার্স ফাংশন নির্ণয় করতে হলে প্রথমে আমরা দেখব যে এই ফাংশনটি এক কিনা, সেটা একটা ধাপ গেল। যদি এক ফাংশন হয় সেটা প্রমাণ করতে পারি, তাহলে পরবর্তী ধাপে দেখব যে ফাংশনটি সার্বিক কিনা। যদি সার্বিক প্রমাণ করতে পারি তাহলে তার পরবর্তী ধাপে আমরা তার বিপরীত ফাংশন নির্ণয় করব। দেওয়া আছে এফ সাজ দ্যাট আর থেকে আরে বর্ণিত ফাংশন এবং এফ অফ এক্স ইকুয়াল এক্স প্লাস 5। আমি আগের অঙ্কটাই বেছে নিয়েছি। আমি আগে যখন এক ফাংশন দেখিয়েছিলাম আমি উদাহরণ দেওয়ার জন্য এটা করেছি। আমরা এই লেকচারটি শেষ হলে আমরা বইয়ের যেই কাজের যেই প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করব, তারপরে এক্সারসাইজে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা পর্যায়ক্রমে সলভ করব। তো আমরা এখানে উদাহরণ দিচ্ছি যে আমরা কিভাবে আমরা এই ফাংশনের ইনভার্স ফাংশন নির্ণয় করতে পারি, সেইগুলো আমরা আগে ট্রিক্সগুলো শিখব বা পদ্ধতিগুলো শিখব। তো এইটা এক হবে আমাদেরকে আগে প্রমাণ করতে হবে, তাহলে আমরা পরবর্তী ধাপে এগোতে পারবো। তো ধরি x1, x2 ইজ ইন ডোম এফ। তাহলে এফ অফ এক্স এক হবে যদি ও কেবল যদি এফ অফ x1 ইকুয়াল এফ অফ x2 এর জন্য x1 ইকুয়াল x2 হয়। তাহলে এখন আমরা তাই করব। এফ অফ x1 আগের মতো করে আমি আর ব্যাখ্যা দিচ্ছি না, কারণ এগুলো আমরা করে এসছি অলরেডি। বা x1 প্লাস 5 ইকুয়াল x2 প্লাস 5 বা x1 ইকুয়াল x2। অতএব এফ অফ এক্স এক ফাংশনটি এক। তাহলে আমরা এক প্রমাণ করলাম। এবার সার্বিক কিনা সেটা যাচাই করব। তাহলে কি করব? রেঞ্জ নির্ণয়। এখন আমরা রেঞ্জ নির্ণয় করব। তার জন্য আমরা লিখব ধরি y ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল এক্স প্লাস 5। তো অতএব y ইকুয়াল লিখতে পারি কি এক্স প্লাস 5 বা এক্স প্লাস 5 ইকুয়াল y বা এক্স ইকুয়াল y মাইনাস 5। তাহলে এখানে সকল y ইজ ইন আর এর জন্য x ইকুয়াল y মাইনাস 5 ইজ ইন আর হবে। মানে y এর সকল বাস্তব মানের জন্য কিন্তু আমরা এক্সগুলো বাস্তব পাবো। তো আমাদের কোডোমেন কি আছে আর, তো আমাদের এখানে রেঞ্জ কি পাচ্ছি? অতএব রেঞ্জ ইকুয়াল আর y এর সকল ভ্যালুগুলো, সেটাই হচ্ছে রেঞ্জ ইকুয়াল আর। অতএব কি রেঞ্জ ইকুয়াল কোডোমেন। তাহলে অতএব ফাংশনটি সার্বিক। তো সার্বিক হলো, তাহলে আমরা কি বলতে পারি? অতএব এফ অফ এক্স এর বিপরীত ফাংশন বা এফ ইনভার্স অফ এক্স বিদ্যমান, এটা আমাদের বিদ্যমান আছে। তো বিদ্যমান যদি থাকে তাহলে এখন আমরা নির্ণয় করব তার বিপরীত ফাংশনটি কি। তো আমরা ধরেছিলাম কি y ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল এক্স প্লাস 5, এটা আমরা ধরেছিলাম। তো অতএব আমরা লিখতে পারি কি y ইকুয়াল এফ অফ এক্স, বা আমরা লিখতে পারি অতএব এফ অফ এক্স ইকুয়াল y। যদি এরকম হয় তাহলে আমরা লিখব অতএব এক্স ইকুয়াল এফ ইনভার্স অফ ওয়াই। অর্থাৎ ফাংশনের একটা বিপরীত ফাংশনের সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি যদি এফ অফ এক্স ইকুয়াল ওয়াই হয় তাহলে এক্স সমান হবে এফ ইনভার্স অফ ওয়াই। তো এটা আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। আবার আমরা ওখান থেকে লিখতে পারি
কি ওয়াই ইকুয়াল এক্স প্লাস ফাইভ, আমরা এখান থেকে এক্স এর মানগুলো বের করে নিব। এক্স প্লাস ফাইভ ইকুয়াল ওয়াই বা এক্স ইকুয়াল ওয়াই মাইনাস ফাইভ। তো এক্স এর পরিবর্তে আমরা 1 নাম্বার থেকে এটা আমরা বসিয়ে দেব। অতএব আমরা এক্স এর পরিবর্তে বসাবো এফ ইনভার্স অফ ওয়াই ইকুয়াল, তাহলে কি হচ্ছে ওয়াই মাইনাস ফাইভ। এটা আমরা কি করলাম 1 নাম্বার ব্যবহার করে। তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু বিপরীত ফাংশনটা চলে আসছে, কিন্তু আমাদের চলক কি পরিবর্তন করতে হবে। এখন আমরা এই ওয়াই চলকের পরিবর্তে আমরা চলককে পরিবর্তন করে এক্স এর মাধ্যমে এটাকে প্রকাশ করব। তাহলে আমরা লিখব চলক ওয়াইকে এক্স দ্বারা, তাহলে চলক ওয়াইকে এক্স দ্বারা প্রতিস্থাপন করে পাই বা আমরা এখানে লিখতে পারি চলক ওয়াই এর পরিবর্তে এক্স বসিয়ে পাই ইত্যাদি। আমরা যে কোনোভাবে এটাকে প্রকাশ করতে পারি, অসুবিধা নাই। এফ ইনভার্স অফ ওয়াই এর পরিবর্তে আমরা কি বসাচ্ছি এক্স, তাহলে ডান দিকেও কি পাবো এক্স মাইনাস ফাইভ। ইহাই হচ্ছে বিপরীত ফাংশন। তো আমরা শিখতে পারলাম এক এক ফাংশনের প্রমাণ, তারপরে কখন সার্বিক ফাংশন হবে না হবে সার্বিক ফাংশনের প্রমাণ আমরা দেখলাম, এবং বিপরীত ফাংশন কিভাবে নির্ণয় করতে হয়, কখন বিদ্যমান থাকবে, তারপরে বিপরীত ফাংশন আমরা কিভাবে নির্ণয় করব সেই সম্পর্কে আমরা শিখতে পারলাম। এখন আর একটি বিষয় আলোচনা করব এই লেসনে, সেটা হচ্ছে লেখচিত্র থেকে আমরা বা লেখচিত্রটি কখন ফাংশন হবে কখন হবে না। তো আমাদের একটি আমাদের একটি ফাংশন মনে করি এফ ইকুয়াল, ধরে নিলাম ফাংশনটি 1 2 তারপরে 2 4 তারপরে হচ্ছে 5 10 সাপোজ। তো যখন সদস্য ক্রমজোড়গুলোর প্রথম উপাদান ভিন্ন ভিন্ন তখন সেটা ফাংশন হবে। যদি দুইটার সদস্য ক্রমজোড় যদি এরকম হতো 1 1 তারপরে 1 1 2 ইত্যাদি, আমি ধরে নিচ্ছি বোঝানোর জন্য, তাহলে এটা কিন্তু ফাংশন হতো না। দুইটা ক্রমজোড়ের প্রথম উপাদান একই প্রথম উপাদান বিশিষ্ট যদি একাধিক সদস্য ক্রমজোড় থাকে তাহলে সেটা ফাংশন হবে না। তাহলে এই ক্রমজোড়গুলোকে আমরা কি দিয়ে প্রকাশ করেছিলাম এক্স কমা ওয়াই। তো এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করেছিলাম এক্স কমা ওয়াই। তো তোমরা ক্লাস 8-এও লেখচিত্রের অঙ্কগুলো করেছো, তো সেখানে আমরা কি বের করছিলাম, এভাবে বের করেছিলাম মনে আছে এক্স ওয়াই। তো এক্স ওয়াইয়ের একটা সমীকরণ মনে করো এরকম থাকে এক্স প্লাস ফাইভ, সেখানে আমরা এক্সের যেটা ডান দিকে যেই চলরাশিটা থাকে সেটাকে কি বলি স্বাধীন চলক, এবং ওয়াইয়ের মানটা কি অধীনে থাকে এক্সের অধীন চলক। তো এক্সের মান ইচ্ছামূলক এখানে বসিয়ে আমরা কিন্তু ওয়াইয়ের মানগুলো বের করতাম। তো সেই মানগুলো আমরা জোড়া জোড়া আকারে পেতাম। যেমন এখানে এক্সের মান যদি আমরা 0 বসাই ওয়াইয়ের মান পাচ্ছি 5, এক্সের মান 1 বসাই তাহলে ওয়াইয়ের মান পাচ্ছি 6, এক্সের মান যদি -1 বসাই তাহলে ওয়াইয়ের মান পাচ্ছি 4। তখন আমাদের বিন্দুগুলো কি ছিল এক্স কমা ওয়াই, তখন এরকম ছিল 0 5, তো ছিল 1 6, তো তারপরে ছিল কি -1 4 ইত্যাদি। এই বিন্দুগুলোকে আমরা গ্রাফ পেপারে বসিয়ে আমরা কিন্তু ওই সমীকরণটার আমরা লেখচিত্র অঙ্কন করেছিলাম। তো এই সমীকরণের লেখচিত্র অঙ্কন করলে একটি সরল রেখা পাওয়া যাবে। যদি আমরা এটা বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি 0-তে ওয়াইয়ের মান কত 5। তোমরা গ্রাফ আঁকাইতে জানো, আমি ধরে নিব এটাকে কি বলা হয় মূল বিন্দু 0 0, এটা হচ্ছে এক্স ড্যাশ ও এক্স, এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ডট, এটা নেগেটিভ দিক। তো এই বিন্দুগুলো যদি আমি বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি 0-তে ওয়াইয়ের মান কত, ধরে নিলাম এটা 5, এটা 0 5, তারপরে 1-এ আবার আছে কত 1-এ পাচ্ছি আমরা 6, এক্সের মান যখন 1 তখন আমরা এখানে আমরা ধরে নিলাম এটা 6, তারপরে -1-এ আমরা পাচ্ছি 4, তো -1 এখানে আমরা পাচ্ছি কত 4 এই উচ্চতায়। তো এইটা যোগ করে দিয়েছিলাম, তখন আমরা কিন্তু ওই সমীকরণের একটি লেখচিত্র পেয়েছিলাম। তো এখানে আমরা এই লেখচিত্রটাকে যদি দেখি তাহলে কি এই প্রথম উপাদান এই ক্রমজোড় অর্থাৎ ক্রমজোড়গুলো একটা বিন্দু হয়ে গেছে। তো বিন্দুগুলোর প্রথম উপাদান কিন্তু ভিন্ন ভিন্ন, একই প্রথম উপাদান বিশিষ্ট এই ধরনের কিন্তু একাধিক ক্রমজোড় নাই। যদি একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোড় থাকতো বা একই এক্সের মানের জন্য যদি দুইটা ওয়াইয়ের মান থাকতো তাহলে কিন্তু
ফাংশনটি এটা, তাহলে কিন্তু এই অন্যটা ফাংশন হতো না। কখন একই এক্সের মানের জন্য দুইটা ওয়াইয়ের মান পাওয়া যায় এটা আমরা এখন দেখব। যেমন যদি এই লেখচিত্রটা এরকম না হয়ে, যদি লেখচিত্রটা এরকম হতো অর্থাৎ একটা বৃত্ত হতো, তখন কি ঘটনা ঘটতো? এইখানে আমাদের এক্সের মান কত? 0। তো 0তে আমরা ওয়াইয়ের মান এখানে ধরে নিলাম এটা ওয়াই ইকুয়াল -5, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল 5। তাহলে এই বিন্দুটা কত ছিল? 0, 5, এবং এই বিন্দুটা হতো 0, -5। আবার এখানে ওয়াই অক্ষ বা তার সমান্তরাল একটি সরলরেখা, এখানে অনেকগুলো কিন্তু গ্রাফ পেপারে এভাবে টানা আছে, ছোট ছোট ঘর টানা আছে। ওয়াই অক্ষের সমান্তরাল একটা সরলরেখাকেও কিন্তু দুইবার ছেদ করছে। তাহলে কি ধরে নিলাম এটা এক্সের মান 4, তখন কিন্তু এই এক্সের মান 4-এর জন্য ওয়াইয়ের মান এখানে একটি পাচ্ছে, এখানে একটা, দুইটা। এই লেখচিত্রটা বৃত্তটা এই ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখাকে দুইবার ছেদ করেছে। তার মানে কি একই এক্সের প্রথম উপাদান, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু। তো এই বিন্দুটার জন্য প্রথম উপাদান এক্সের মান কত? 4। আবার এই বিন্দুটার জন্য কিন্তু প্রথম উপাদান 4। তো ধরে নিলাম এই বিন্দুটা আমরা বলে দিই এখানে, এটা ধরে নিলাম 4, এটাও হচ্ছে এটা 4 -4 এবং এটা 4। তাহলে কি এক্সের মান যখন 4 তখন ওয়াইয়ের মানটা -4। একই প্রথম উপাদান, দুইটা বিন্দুর জন্য এক্সের মান কিন্তু একই। দ্বিতীয় উপাদানকে আমরা এখন ফলো করছি না, আর ফাংশন হবে কি হবে না সেটা আগে দেখব। তো প্রথম উপাদান যদি একই হয় তাহলে তো সেটা ফাংশন হবে না। তাহলে একই ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার উপর যদি লেখের একাধিক বিন্দু অবস্থান করে, তাহলে আমরা সেই লেখচিত্রটাকে আমরা ফাংশন বলবো না। এই কন্ডিশন বাদে সকল ক্ষেত্রেই আমরা ফাংশন বলবো। আবার এরকম ক্ষেত্রে এটাও কিন্তু একটা ওয়াই অক্ষের উপর দুটা বিন্দু অবস্থিত, তাহলে এটাও কিন্তু একটা ফাংশন হবে না। পরাবৃত্ত, এটাও ফাংশন হয় না। আবার ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা, যদি একটা সরলরেখা এক্স ইকুয়াল যদি এ, আমরা পরবর্তীতে জ্যামিতি যেগুলো আছে সেগুলোতে পড়বো, এক্স ইকুয়াল এ যখন ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা, তখন সেটা ওয়াই অক্ষের একই এক্সের মানের জন্য অনেক ওয়াইয়ের মানগুলোকে ধারণ করে, তাহলে এটাও হবে না ফাংশন। তাহলে আমরা দেখব যে ওয়াই অক্ষ বা তার সমান্তরাল সরলরেখার উপর লেখের একাধিক বিন্দু অবস্থান করছে কিনা। যদি একাধিক বিন্দু অবস্থান না করে, একই ওয়াই অক্ষের উপর একটি বিন্দু, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার উপর একটি বিন্দু থাকবে, একটি করে বিন্দু যদি থাকে তাহলে সেটা হবে ফাংশন। আর যদি একাধিক বিন্দু থাকে, ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার উপর একাধিক বিন্দু যদি থাকে, তাহলে সেগুলো ফাংশন হবে না। তো এই ছিল অন্যান্য ফাংশনের বেসিক জিনিসগুলো, যেগুলো ব্যবহার করে এখন আমরা এক্সারসাইজ এবং কাজের যেই প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সলভ করব। তো পরবর্তী লেকচারে আমি কাজের এবং অনুশীলনী প্রশ্নগুলোর সমাধান করব। তো সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।